আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, বিজ্ঞান গবেষণায় ভারত বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে একটি। মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে শীর্ষ 5টি দেশের মধ্যে একটি হিসেবে অবস্থান করা হয়েছে। সময়ের সাথে সাথে ভারত ক্রমান্বয়ে এবং বোধগম্যভাবে বিজ্ঞানের ক্ষেত্রে উন্নয়নের পথ প্রশস্ত করেছে এবং প্রযুক্তি ভারতের 21 শতকের দৃশ্যত বিজ্ঞানের ক্ষেত্রে প্রযুক্তি এবং জ্ঞানের ভিত্তি সমৃদ্ধকরণের ক্ষেত্রে একটি অগ্রগতির দিকে সূচনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে উন্নত প্রযুক্তির ক্ষেত্রে ভারত একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। শ্রোতাবন্ধু, কথা বাড়াবো না, আমরা সামনেই উদযাপন করব মহাকাশ দিবস। এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিজ্ঞান শিক্ষিকা ডক্টর অপর্ণা গাঙ্গুলি। অপর্ণা দেবী, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। নমস্কার, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই যেটা জানবো, এবছর থেকে তো জাতীয় মহাকাশ দিবস পালন শুরু হয়েছে, মানে 2024 সাল থেকে। প্রথমেই জানবো 23শে আগস্ট দিনটি কেন স্থির করা হয়েছে এই দিবস পালনের জন্য? আসলে মহাকাশ দিবস আগে আমাদের ভারতে কখনোই পালন করা হয়নি, কিন্তু আগে বাইরে কিন্তু পালন করা হতো আন্তর্জাতিক মহাকাশ দিবস হিসেবে। সেখানে আমেরিকা বা বিভিন্ন জায়গায়, ওখানে বিভিন্ন মে মাসের প্রথম শুক্রবারকে ধরা হতো জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে। আন্তর্জাতিক মহাকাশ দিবস ছিল সেটা। এবার প্রথম 2024 সালে 23শে আগস্ট পালন করা হবে জাতীয় মহাকাশ দিবস। 23শে আগস্ট কেন? কারণ 23শে আগস্ট আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি ঘটেছে আমাদের ভারতে। চন্দ্রায়ন বা চন্দ্রযানও বলতে পারি। চন্দ্রযান 3 চাঁদের মাটিতে পা রেখেছিল। আর চন্দ্রযান নামটা শুনেই বোঝা যাচ্ছে চন্দ্র মানে চাঁদ, আর যান মানে হচ্ছে একটা গাড়ি বলা যেতে পারে, একটা যাতায়াত ব্যবস্থার জন্য যেটা লাগে। সেই চন্দ্রযান সফলভাবে অবতরণ করেছিল চাঁদের মাটিতে। সেই দিনটিকে ধরে ঠিক তার 2-3 দিন পরেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং চেয়ারম্যান যে মহাকাশ গবেষণার যে ইসরোর যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান দুজনে মিলে ডিসাইড করেছেন এবং ডিক্লেয়ার করেছেন, ঘোষণা দিয়েছেন যে 23শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হবে। প্রত্যেকটা দিবস পালনের জন্য তো একটা থিম থাকে, তো জাতীয় মহাকাশ দিবসের জন্য কি কোনো থিম রয়েছে? নিশ্চয়ই, একটা দিবস পালন করতে গেলে তো তার থিম অবশ্যই থাকবে। থিম, এবারের যে থিমটা ধরা হয়েছে প্রথমবারের মতো, থিমটা হচ্ছে টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়া স্পেস সাগা। এর মানে হচ্ছে, মানে ভীষণ গভীর অর্থ এটার মধ্যে, যে আমরা যে এই চাঁদে পা রাখলাম, তার মানে আমাদের জীবনে যেন একটা বিশাল পরিবর্তন এলো। টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, মানে অনেক সম্ভাবনা যেন আমাদের চোখের সামনে চলে এলো এবং অনেক তথ্য যেটা আমরা জানতাম না সেটা আমরা জানতে পারলাম, আরো অনেক কিছু আমরা জানতে পারবো। সেই জন্য এই থিমটা রাখা হয়েছে। এই থিমটা কেন রাখা হয়েছে, কি মনে হয় আপনার? আসলে চন্দ্রযান যখন প্রথম চাঁদে মাটিতে পা রাখলো এবং সফলভাবে অবতরণ হলো, তারপরেই কিন্তু আমাদের ভারত 4র্থ স্থানে পৌঁছে গেছে। সারা বিশ্বের মধ্যে যতগুলো দেশ চন্দ্রযান বা পাঠিয়েছে, চাঁদে স্যাটেলাইট পাঠিয়েছে, সেইখানে 4র্থ স্থানে পৌঁছে গেছে আমাদের ভারত চাঁদের মাটিতে। এরকম যান পাঠানো, প্রথম দক্ষিণ মেরুতে পাঠানো হয়েছে। এবং তাতে হয়েছে কি, যে চাঁদে ভারতের মহাকাশযান পৌঁছে যাওয়া মানে হচ্ছে অনেকগুলো সম্ভাবনা এর সাথে উঠে এসছে এবং মহাকাশ থেকে অনেক তথ্য আমরা পাবো। মানুষের জীবন, যেটা আমাদের মানুষের জীবনে কাজে লাগবে, মানুষের গবেষণায় কাজে লাগবে, জীবনে কাজে লাগবে, মানে কি অনেক অনেক তথ্য থেকে আমরা অনেক নতুন উদ্ভাবন করতে পারবো। তাতে আমাদের অনেক রোজগারও বাড়বে, মানুষের জীবনে অনেক সম্ভাবনা উঠে আসবে, অনেক সুবিধার রাস্তা, সুযোগ সুবিধার রাস্তা খুঁজে পাওয়া যাবে। মানুষের জীবনের প্রতি পদক্ষেপে যে সুযোগ সুবিধা রয়েছে সেই রাস্তাটা খুলে যাবে এবং ভারতীয় মহাকাশ প্রযুক্তি উন্নতি হচ্ছে এবং আস্তে আস্তে আশা করি যে আরো অনেক কিছু আমরা জানতে পারবো এবং প্রযুক্তির আরো অনেক উন্নতি হবে, ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে। আপনার কথাগুলো শুনে সেই অতীত ইতিহাসগুলো আরো একবার জানতে ইচ্ছে করছে। যেমন ভারতের মহাকাশ গবেষণা কবে কিভাবে শুরু হয়েছিল সেই বিষয়টা যদি কিছুটা তুলে ধরেন। 1962 সালে ইন্ডিয়ান ন্যাশনাল একটা কমিটি তৈরি করা হয়েছিল ভারতে, যে মহাকাশ নিয়ে গবেষণা করা হবে। সেই কমিটিতে কমিটিটার নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ।
INCOSPAR। এই কমিটি অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্টে তৈরি হয়েছিল ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো নামে একটা সংস্থা স্থাপিত হয়েছিল প্রথম 1969 সালে, মানে 1962 সালে কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির ফলস্বরূপ 1969 সালে এটা স্থাপিত হয়েছিল। বিক্রম আম্বালাল সারাভাই একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, উনি আসলে এই মহাকাশ প্রোগ্রামের জনক, উনি প্রথম এটা শুরু করেছিলেন। ইসরো এখনো পর্যন্ত 3টি মিশন ছিল, যে যাদের জন্য 2টি পাঠানো হয়েছিল এবং মঙ্গলে একটি স্যাটেলাইট পাঠানো হয়েছিল। 1975 সালে ইসরো ভারতে প্রথম স্যাটেলাইট পাঠিয়েছে আর্যভট্ট। 1980 সালে RS-1 পাঠিয়েছিল। এভাবে আস্তে আস্তে ভারত বিভিন্ন স্যাটেলাইট পাঠিয়ে ভারতের বিশ্বের মধ্যে 7ম স্থানে নিয়ে গেছিল। এখন চন্দ্রযান আসাতে সেটা 4র্থ স্থানে চলে এসেছে বিশ্বের মধ্যে। এই যে চন্দ্রযান 1, 2 এবং 3টি অভিযান থেকে কি কি তথ্য জানা গেছে? চন্দ্রযান 1, 2, 3 তিনটে চন্দ্রযানই পাঠানো হয়েছিল চাঁদে। প্রথম যে চন্দ্রযান 1 পাঠানো হয়েছিল সেটা কিন্তু ভালোভাবেই অবতরণ করেছিল, সেটাও দক্ষিণ পোলে, সাউথ পোলে অবতরণ করেছিল, এবং সেটা প্রথম আমাদের ট্রায়াল বলা যেতে পারে, টেস্ট হিসেবে বলা যেতে পারে। সেই চন্দ্রযান 1 যেটা, সেটা মাইনারোলজি এবং তার গঠনের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিল, যে ওখানে মাটিতে কি কি আছে, কি কি কম্বিনেশন আছে, কি কি কেমিক্যাল কম্পোজিশন আছে, সেগুলো কিছু তথ্য আমাদেরকে দিয়েছিল, কিন্তু সম্পূর্ণভাবে আমরা ভালোভাবে জানতে পারিনি। চন্দ্রযান 1 পাঠানো হয়েছিল 22 অক্টোবর 2008-এ। সেই 22 অক্টোবর 2008-এ সতীশ ধাওয়ান যে স্পেস সেন্টার আছে সেখান থেকে পাঠানো হয়েছিল। সেই 2008-এ বিভিন্ন সারফেস ম্যাপিং করেছিল, কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে এটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমন 14 নভেম্বর সাউথ পোলে ল্যান্ড করেছিল, তারপর সারফেস ম্যাপিং, কেমিক্যাল কম্পোজিশন পাঠাচ্ছিল, হঠাৎ দেখা গেল যে এটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 28 আগস্ট 2009-এ এটার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো যোগাযোগের থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তারপর এই মিশনটা কমপ্লিট বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, চন্দ্রযান 1। হ্যাঁ, 1টা কমপ্লিট। এরপরে 22 জুলাই 2019-এ আবার চন্দ্রযান 2 ডিজাইন করা হলো। সেই চন্দ্রযান 2কে পাঠানো হলো চাঁদে, কিন্তু এটা ল্যান্ড করেছিল, যে ল্যান্ড করাটা ঠিক মতো প্রোগ্রামিং এর একটু গন্ডগোল থাকাতে সেটা একটা থ্রাশ বেশি পেয়ে গেছিল, যার জন্য একটু সাইডে করে ল্যান্ড করেছিল, এবং থ্রাশটা বেশি হওয়াতে, মানে প্রেশারটা উপরের দিকে বেশি হওয়াতে এটা পুরো ক্র্যাশ করে গেছিল। এটা খুব একটা কাজে আসেনি আমাদের। তবে এটা একটা সুবিধা, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এই যে ফেল হয়েছে তাতে কিন্তু এর থেকে যে কেন ফেল হয়েছে আর কি কি ঠিক করতে হবে, থ্রাশটা যে কমাতে হবে, কমিয়ে তারপর এটাকে একটা ধারণা পেয়েছিল, এর কমিয়ে তারপর এটাকে ল্যান্ড করাতে হবে, মানে সফটলি ল্যান্ড করাতে হবে। এই সফটলি ল্যান্ড করানোর ধারণাটা পেয়েছিল, তাতে হয়েছে যে চন্দ্রযান 3 এসছে। চন্দ্রযান 3 14 জুলাই 2023 সালে চন্দ্রযান 3কে পাঠানো হয়েছে চাঁদে। এই যে চন্দ্রযান 1, চন্দ্রযান 2 এবং 3টি অভিযানের আলাদা আলাদা কি পার্থক্য রয়েছে? পার্থক্য তো আছেই। চন্দ্রযান 1 জাস্ট টেস্ট ড্রাইভ ছিল, সেখানে গিয়ে ও খুব অল্প দিনের জন্য, বলতে গেলে 312 দিন মাত্র কাজ করেছে। সেই অল্প দিনের মধ্যেও ছোটখাটো কেমিক্যাল কম্পোজিশন, সারফেস ম্যাপিং পাঠিয়েছে, কিন্তু যেরকম আমাদের টার্গেট ছিল সেরকম আমরা পাইনি। এমন কি কোনো টার্গেট ছিল বা এমন কি কোনো আশা ছিল যে এই তথ্যটাই পাঠাবে চন্দ্রযান 1, 2, এটাই এই তথ্য? হ্যাঁ, সেটা তো ঠিক করে দেওয়াই হয় যে এই তথ্যগুলো ওরা আমাদেরকে পাঠাবে, যেমন কেমিক্যাল কম্পোজিশন, সারফেস ম্যাপিং, চাঁদের সারফেসটা কেমন, ওয়াটার আইস আছে কিনা, ওয়াটার আইস থাকলে কতটুকু পরিমাণ, এগুলো সব ম্যাপিং করে প্রোগ্রামিং করে পাঠানো হয়। না, তারপর হচ্ছে কি 312 দিন ওটা কাজ করেছে। চন্দ্রযান 2 তো ল্যান্ডই করে কিছু তথ্য আমরা পেয়েছি, কিন্তু সেরকম আশানুরূপ কিছুই পাইনি। তারপর চন্দ্রযান 3-তে একটা ভালো করা হয়েছে, যে সেখানে সফটলি ল্যান্ড করানো হয়েছে, আর সফটলি ল্যান্ড করার পর ওখানে বিক্রম আর রোভার নামে 2টো স্যাটেলাইট ক্রমাগত কাজ করে যাচ্ছে। মানে এটা আমাদের সাথে এমন ডিজাইন করা হয়েছে যে ল্যান্ড করার পর ওই বিক্রম আর রোভারের সাথে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না, মানে মানুষ ভারত থেকে কোনো কন্ট্রোল করবে না। ওরা নিজেদের মতো নিজেরা সেন্সার দিয়ে যে কোথায় যাওয়া যায়, কোন দিকে গেলে আমার কোনো অসুবিধে নেই বা ভেঙে যাবে না,
না, ক্র্যাশ করবে না, সেও নিজেরা সেন্স করবে, সেন্স করে করে নিজেরা ওখানে ঘুরে বেড়াবে এবং সাথে সাথে বিভিন্ন তথ্য আমাদেরকে পাঠাবে। কিন্তু মানুষের কিন্তু কোনো কন্ট্রোল ছাড়াই ওরা ওখানে বিভিন্ন নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের তথ্য পাঠাচ্ছে। বর্তমান সময়ে কেমন অবস্থানে রয়েছে, মানে কেমন তথ্য দিচ্ছে বর্তমান সময়? আর এখনো তথ্য মোটামুটি পাওয়া যাচ্ছে, আর এখন যতদিন চলে সেটা পাওয়া যাবে। ভবিষ্যতে আরো প্ল্যানিং আছে, কিন্তু যেহেতু আমাদের কোনো কন্ট্রোল নেই ওদের উপর, ওরা যা যা তথ্য পাঠাচ্ছে সেটাকেই গবেষণার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা থেকেই কোনো নতুন তথ্য পাওয়া যায় কিনা দেখা হচ্ছে। ম্যাডাম, চন্দ্রযান-4 নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে বর্তমান সময়ে? হ্যাঁ, চন্দ্রযান-4 কিন্তু পাঠানো হবে, এটা অলরেডি ডিজাইন করা হচ্ছে এবং চন্দ্রযান-4 আরেকটু ইমপ্রুভড হবে, এটা তো আশাই করা যায়, এটা আরেকটু ইমপ্রুভড হবে। ইমপ্রুভমেন্টটা কি হবে, যে ওরা বিভিন্ন তথ্য তো পাঠাবেই, প্লাস ওখান থেকে যদি কোনো কিছু নিয়ে আসা যায়, যেমন রিটার্ন মিশন, স্যাম্পল, কিছু স্যাম্পল যদি নিয়ে আসতে পারে, এটা রিটার্ন মিশন থাকবে, কিছু স্যাম্পল আমাদের ফেরত আসবে এবং কিছু সাথে কিছু স্যাম্পল নিয়ে আসবে। সেই স্যাম্পলগুলো যদি আমরা হাতে নাতে পাই, সেটা নিয়ে গবেষণা করতে আরো সুবিধা হবে, আরো অ্যাকচুয়াল রেজাল্ট আমরা পাবো, অ্যাকুরেট রেজাল্ট আমরা পাবো। আর এটা হচ্ছে এক্সপ্লোরেশন প্রোগ্রাম থাকবে, লিউনার এক্সপ্লোরেশন প্রোগ্রাম থাকবে এর মধ্যে। সাধারণত 2028 সালে আশা করা যাচ্ছে, যদি কোনো অসুবিধা না থাকে, এটাকে লঞ্চ করা হবে। চন্দ্রযান-4কে আকাশে মানুষ পাঠানোর কোনো পরিকল্পনা কি রয়েছে ভারতের বা ইসরোর? হ্যাঁ, সেটাও চিন্তাধারা চলছে মানুষ পাঠাবার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং ইসরোর চেয়ারপারসন যে সোমনাথ, উনি বলেছেন যে ইসরো 2040 সালে মানুষ পাঠানোর চেষ্টা চলছে। 40 সালে প্রথমে একটা রোবট পাঠাবে, এখানে একটা টেস্ট ড্রাইভ তো করতেই হয়, একটা রোবট পাঠানো হবে টেস্ট ফ্লাইট হিসাবে, তারপর যদি সব ঠিকঠাক থাকে তাহলে মানুষ পাঠাবার প্ল্যানিং চলবে। ম্যাডাম, আমাদের সময় প্রায় শেষ মুহূর্তে। এই যে ভারতের মহাকাশ দিবস, সেই দিবস আমরা এই বছর পালন করছি, প্রত্যেকেই মিলে 1 মাসব্যাপী কর্মসূচি চলছে, আর মূল অনুষ্ঠানটা হচ্ছে 23শে আগস্ট। সবশেষে এই দিবস নিয়ে কি বলবেন? এই মহাকাশ দিবস সত্যি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ওরা আসলে ভীষণ ইন্টারেস্টেড। মহাকাশ ব্যাপারটা এমন একটা জিনিস যেটা সম্পর্কে পুরো অজানা, ওরা অনেক কিছুই জানে না। এই যে মহাকাশ দিবস পালন করলে হবে কি, নতুন নতুন তথ্য প্রত্যেকটা দিবসে উঠে আসবে, ওদের একটা ইন্টারেস্ট জাগবে যে হ্যাঁ, মহাকাশে কি কি চলছে, ভারত কি করলো, ভারতের সাথে বাইরে দেশের কি কি চলছে, সে একটা ইন্টারেস্ট থাকবে। এটা সম্পর্কে ওদের জানার ইচ্ছে বাড়বে এবং ভবিষ্যতে এটা নিয়ে কাজ করার ইচ্ছে ওদের বাড়বে। ভবিষ্যতে এটাকে প্রফেশন হিসেবে ওরা নিতে রাজি হবে এবং শুধু প্রফেশন নয়, ওরা জানার জন্য এটাতে যাওয়ার, এবং ইদানিং হচ্ছে অবশ্য, অনেক ইন্টারভিউ যেতে চাইছে। প্লাস এই যে বিভিন্ন বিজ্ঞান মেলা হচ্ছে, সেখানে বাস আসে, বিভিন্ন সেলফি পয়েন্ট করে, সেলফি পয়েন্টে একজন রোবটের মতো সাজানো থাকে, নিজেকে একটা রোবট লাগে। প্লাস বিভিন্ন জায়গায় স্পেসের যে কাজগুলো হচ্ছে, তথ্যগুলো হচ্ছে, যেমন চন্দ্রযান-3 পরে বিভিন্ন পোস্টার দেওয়ালে লাগানো হয়েছিল বিজ্ঞান মেলাতে, সেটাতে ছাত্রছাত্রীরা অনেক বেশি উদ্বুদ্ধ হয়, ওদের একটা দিক যেন খুলে যায়, যে কি হচ্ছে জানার আগ্রহটা বেড়ে যায়, মনে আশাটা কিন্তু বেড়ে যায়, অনেক আগ্রহ বেড়ে যায়, যে জানার আগ্রহটা বেড়ে যায়। বলতে হবে যে এই কাজগুলো যেমন করছে ইসরো বা দেশ, একই পাশাপাশি আমরা যদি আকৃষ্ট অংশ করার নিতে জন্য পারতাম, তাদের প্রচারটা ভালোভাবে করতে হবে, ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য। তাহলে হবে কি, ওদের একটা আমরা অংশগ্রহণ করব, আমরাও এখানে যদি কোনো ভাগ নিতে পারি, সেটা একটা ইচ্ছে ওদের মধ্যে জাগবে। ঠিক। অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু। এতক্ষণ আমরা কথা বলছিলাম ভারতের অর্থাৎ জাতীয় মহাকাশ দিবস নিয়ে, যে দিবস আমরা 23শে আগস্ট পালন করতে চলছি। এই দিবসকে সামনে রেখে 1 মাস ব্যাপী নানান কর্মসূচি চলছে গোটা দেশ জুড়ে। কারণ একটাই, যে চন্দ্রযান-3কে নিয়ে যখন 3 সেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল, তার ঠিক 2 দিন পর দেশের প্রধানমন্ত্রী এই দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন, যে 2024 সাল থেকে 23শে আগস্ট দিনটি আমরা মহাকাশ দিবস হিসেবে পালন করব। আর দেশের বিজ্ঞান কতটা এগিয়ে চলছে, কিভাবে এগিয়ে চলছে, আগামীর কি সম্ভাবনা, এই বিষয়ে অনেকটাই তথ্য আমরা জানতে পারলাম আজকের যিনি অতিথি ছিলেন, ডক্টর অপর্ণা গাঙ্গুলি, বিজ্ঞান শিক্ষিকা, তার কাছ থেকে। আপনাকে আরও একবার ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলোচনা। নমস্কার।